হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। এই ম্যাজিক বর্গ নির্ণয় করার পূর্বে আমাদের জানতে হবে যে 3 ক্রম হোক, 4 ক্রম হোক, 5 ক্রম হোক, যে কোনো ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হলে আমাদের ম্যাজিক সংখ্যাটি কত এটা নির্ণয় জানতে হবে। ঠিক আছে, এই ম্যাজিক সংখ্যা নির্ণয় করার জন্য একটি সূত্র আছে। সেই সূত্রটি হলো n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, n ইনটু, এখানে কোনো চিহ্ন নাই, আমরা জানি কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন মানে ইনটু, n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রের মাধ্যমে যে কোনো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি নির্ণয় করা যায়। ম্যাজিক সংখ্যাটি কি, সেটা হলো, যেহেতু আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব, 3 ক্রমের ম্যাজিক বর্গের ছোট ছোট গড় কয়টা হবে? এই দিকে 3টি, এই দিকেও 3টি, তাহলে 3 গুণ 3 ইকুয়াল টু কত? 3 3 9। মোট গড় হবে 3টি, অর্থাৎ এইদিকে হলো কলাম। ঠিক আছে, লম্বা লম্বাইকে বলা হয় কলাম, আর এটিকে বলা হয় রো মানে সারি। ঠিক আছে, তাই এইদিকে এই বরাবর আছে 3টি, 1 2 3, এটা কলাম বরাবর, এবং রো বরাবর আছে 1 2 3 3টি। তাহলে 3 আর 3 গুণ করে 9টি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি গড় হবে। ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য 9টি গড় লাগবে আমাদের। ঠিক আছে, 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য 9টি গড় লাগবে, এবং এই 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত? সেটা হলো এই কলাম বরাবর যদি আমরা যোগ করি, মানে এর ভিতরে যে সংখ্যাগুলো হবে এই কলাম বরাবর যদি যোগ করি, তাহলে এই ম্যাজিক সংখ্যাটি তত হবে। আবার এই কলাম বরাবর যোগ করি, এই কলাম বরাবর যোগ করি, এই রো বরাবর যোগ করি, মানে 3টি কলাম 3টি রো বরাবর যোগ করি, এবং এই কর্ণ বরাবর যদি যোগ করি, এই কর্ণ, ঠিক আছে, তাহলে এই একই সংখ্যাটি হবে। এই সংখ্যাটি কি আসলে ম্যাজিক সংখ্যা বলা হয়, যে সংখ্যাটি এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে এই 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি আমরা এখন নির্ণয় করব। n ইনটু n স্কয়ার প্লাস 1। এখন n এর মান কত? n এর মান হলো, এখানে যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব, সুতরাং n এর মান 3। ঠিক আছে, তাহলে যদি আমরা n এর মান 3 ধরি, তাহলে 2 n এর মান 3 সরি বাংলায় লিখি 3। ঠিক আছে, 3 স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে 2 নিচে ডিভাইডেড বাই 2, 3, এখানে যেহেতু গুণ চিহ্ন আছে, গুণ 3 রে 3 স্কয়ার মানে কি? 3 স্কয়ার মানে 3 গুণ 3, তাই না? 3 স্কয়ার মানে 3 গুণ 3, তাহলে 3 রে 3 গুণ করলে 9, 3 থেকে 9 যোগ 1। ঠিক আছে, তারপর 3 গুণ 9 রেখে 10। ঠিক আছে, এখন এই 2 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10। ঠিক আছে, তাহলে 3 5 কত? 15। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে 15। তার মানে এখানে 3টি কলাম আছে, এই 3টি কলামের যে সংখ্যাগুলো আমি বসাবো, সেই সংখ্যাগুলো যোগ করলে এখানে 15 হবে। এই কলামে 3টি সংখ্যা বসাবো, এই সংখ্যাগুলো যোগ করলে 15 হবে। এই কলামে 3টি সংখ্যা বসাবো, এই সংখ্যাগুলো বসালে 15 হবে। ঠিক আছে, আবার এই দিকে রো বরাবর যদি যোগ করি, সেটাও 15 হবে। আবার এই কর্ণ বরাবর যদি যোগ করি, কর্ণ মানে এই কোণাকুনি মানে কর্ণ। ঠিক আছে, এই কোণায় যদি যোগ করি তাহলে 15 হবে, এই কোণাকুনি যদি করি তাহলে 15 হবে, অর্থাৎ ম্যাজিক সংখ্যাটি 15। এখন
আমরা যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতেছি, এই 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আমরা একটি নিয়ম ফলো করব, সেটা হলো লাঙ্গল পদ্ধতি। অর্থাৎ শুধু 3 ক্রমের জন্য না, যে কোনো বেজোড় সংখ্যা ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য এই লাঙ্গল পদ্ধতি খুবই কার্যকরী। মানে এটা খুব 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য একটা নিয়ম জানলেই ওকে, মানে একটা নিয়ম জানতে পারলে যে কোনো বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করা সম্ভব। আবার বলি, যে কোনো বেজোড় সংখ্যা নির্ণয়ের জন্য আমরা একটি নিয়ম ফলো করব। বেজোড় সংখ্যা কি? 3, 5, তারপরে 7, 9, এরকম বেজোড় সংখ্যাগুলো, বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য একটি নিয়ম ফলো করব। আবার জোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আরেকটি নিয়ম ফলো করব। এই দুটি নিয়ম ফলো করলে বা দুটি নিয়ম অনুসরণ করলে আমরা আমাদের হয়ে যাবে। কারণ এক একটি ম্যাজিক বর্গের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম ফলো করা আসলে ঠিক না, ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করা ঠিক না। তাহলে হয়তো তোমরা ভুলে যেতে পারো, ঠিক আছে, মন না থাকতে পারে। এই কারণে এই যে কোনো বেজোড় সংখ্যার জন্য আমরা একটি নিয়ম ফলো করব, আর সেই নিয়মটি হলো লাঙ্গল পদ্ধতি। ঠিক আছে, সেটা কি? মনে করেন 3টি ঘর আছে, তাই না? এই 3টি ঘরে মাঝখানে কোন ঘরটি আছে? এটা। এই মাঝখানের ঘরটিতে আমি প্রথম 1 বসাবো, মাঝখানের ঘরটাতে 1 বসাই, অর্থাৎ এই পাশে একটা এই পাশে একটা, বা ঠিক মাঝখানের ঘরে 1 বসাবো। 1 বসায়ে আমরা এই কোণাকুনি একটি তীর চিহ্ন দেব। ঠিক আছে, এই কোণাকুনি একটি তীর চিহ্ন, লাঙ্গলের মতো, এই কারণে বলা হয় লাঙ্গল পদ্ধতি। ঠিক আছে, এখন এই কোণা, এই বরাবর, এই যে এখানে দুই পাশে দুইটি চিহ্ন বের হয়েছে, তীর চিহ্ন বের হয়েছে, তাই না? এখন এই দিকে কিছুই নাই, ফাঁকা, কিন্তু এই দিকে তো আছে, তাই না? এই দিকে ঘর আছে, এই দিকে কিন্তু ঘর নেই, এই দিকে ঘর আছে। যদি এই দিকে, যেদিকে ঘর থাকে ওই দিকে আমরা কাজ করব। তাহলে এই দিকে ঘর আছে, তাহলে কি হবে? একদম নিচে চলে যাইতে হবে। এই যে এইদিকে ঘর আছে, যে কয়টা ঘরে হোক না কেন, 5 ক্রমের ম্যাজিক বর্গে ঘর বেশি হবে, তাই না? 3 ক্রমের ম্যাজিকে 3টি ঘর। সুতরাং এই দিকে ফাঁকা, এই দিকে আছে, সুতরাং এই দিকে একদম নিচে গিয়ে কি করতে হবে? এই 1 এর পরবর্তী সংখ্যাটি লিখতে হবে। 1 এর পরবর্তী কত? 2, আমরা 2 লিখলাম। ঠিক আছে, তারপরে আবার এই 2 ঘর এখানে এসে আবার তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে বড় করে দিয়ে বোঝার সুবিধা আছে। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে এখন দেখতে হবে এই বরাবর ফাঁকা নাই, কিন্তু এই বরাবর আছে। এই বরাবর থাকলে একদম শেষের ঘরে গিয়ে, ঠিক আছে, যে বরাবর ঘর আছে ওই বরাবর একদম শেষের ঘরে চলে যাইতে হবে। শেষের ঘরে গিয়ে এর পরবর্তী সংখ্যাটি বসাইতে হবে। এর পরবর্তী কত? 3। এর পরবর্তী সংখ্যা বসাইতে হবে। তারপরে আবার এই দিকে একটি তীর চিহ্ন দিতে হবে। 3 ঘর, আমরা 3 ঘর চলে এসেছি। এই ঘরে এই কোণাকুনি আবার একটি তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে আমরা দেখতেছি এই ঘর আকি পূরণ হয়ে আছে, এই ঘর ফাঁকা নাই। যদি এরকম ঘর কোনো পূরণ হয়ে যায়, ঠিক আছে, ঘর ফাঁকা না থাকে, তাহলে কি করতে হবে? ঠিক এই সংখ্যার নিচে, এই সংখ্যার নিচেই তার পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। নিচে কত? এই 3 এর কত? 4। এই সংখ্যার নিচেই তার পরবর্তী সংখ্যাটি লিখতে হবে। ঠিক আছে, এখন কি করতে হবে? এখন আবার এই কোণাকুনি আবার একটি তীর চিহ্ন দিতে হবে। এই কোণাকুনি তীর চিহ্ন দিয়ে দেখলাম এই ঘরটি আবার ফাঁকা আছে। ফাঁকা থাকলে কি হবে? 4 এর পরবর্তী সংখ্যাটি 5। তারপরে আবার এখানে একটি তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে এই ঘরটিও ফাঁকা আছে। ফাঁকা থাকলে এই 5 এর পরবর্তী সংখ্যাটি কত? 6, আমি 6 দিলাম। তারপরে আবার এই দিকে একটি তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিয়ে দেখি এই বরাবর কিছুই নাই, আবার এই বরাবরও কিছুই নেই, ফাঁকা, কোনো ঘর নেই। এই বরাবরও ফাঁকা, এই বরাবরও ফাঁকা। এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয়, যেরকম এখানে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে এই ঘরে x ছিল, ঠিক আছে, পূরণ হয়েছিল, তখন ঠিক নিচে চলে আসছে আমরা। ঠিক আছে, নিচের ঘরে, এই সংখ্যা নিচের ঘরে। এখন এখানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বরাবরও ফাঁকা, এই বরাবরও ফাঁকা, তখন আবার
ঠিক এই সংখ্যাটা নিচে চলে আসতে হবে, নিচে এসে এর পরবর্তী সংখ্যাটি লিখতে হবে কত 7, এটা 6 এটা 7। এখন কি করতে হবে, এখন এই কোণাকুণি আবার একটা তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিয়ে এই বরাবর ফাঁকা কোনো ঘর নেই, এই বরাবর কিন্তু আছে, এই বরাবর ঘর আছে, একদম শেষের ঘর ফাঁকা, সুতরাং 7 এর পরবর্তী সংখ্যা 8, আমাকে 8 দিতে হবে, ঠিক আছে। তারপরে এই বরাবর এদিকে আবার একটা তীর চিহ্ন দেব, ঠিক আছে। এই তীর চিহ্ন দেওয়ার পরে এই বরাবর ফাঁকা কোনো ঘর নাই, কিন্তু এই বরাবর একদম শেষে কিন্তু একটা ঘর আছে, ঠিক আছে, খালি একটা ঘর আছে। এখানে কত হবে, 8 এর পরবর্তী সংখ্যা 9। এখন আমাদের সব কয়টা ঘর পূরণ হয়ে গেছে, তাই না, কোনো ঘর ফাঁকা নাই। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই বরাবর অর্থাৎ রো কলাম বরাবর এবং রো বরাবর গুণে গুণে দেখতে হবে যে আমাদের ম্যাজিক সংখ্যার সাথে মিলছে কিনা। আচ্ছা, তাহলে আমরা গুণে দেখি, 6 আর 7 13, 13 আর 2 15, এই বরাবর কিন্তু 15 হয়ে গেছে, ঠিক আছে, এই কলাম বরাবর 15। আবার এখানে 9 আর 5 14, 14 আর 1 কত 15, ঠিক আছে, এই কলামও 15 হয়ে গেছে, ঠিক আছে। এখন এই কলাম কি আছে, 8 আর 3 11, 11 আর 4 15, এই বরাবর 15 হয়ে গেছে, অর্থাৎ 3 কলাম বরাবর 15 হয়েছে। এখন আমরা রো বরাবর দেখি, রো বরাবর কত, 8 আর 1 9, 9 আর 6 15, অর্থাৎ এই বরাবর এই রো বরাবর 15 হয়েছে, তাই না। আবার 7 5 12, 12 আর 3 15, অর্থাৎ এই রো বরাবর 15 হয়েছে। এখানে কত, 4 আর 9, 4 আর 9 13, 13 আর 2 15, এখন এখানেও 15 হয়ে গেছে, অর্থাৎ আমাদের রো বরাবর এবং কলাম বরাবর সবই 15 হয়েছে। এখন আমরা এই কোণাকুণি দেখো, কোণাকুণি, এই কোণাকুণি, অর্থাৎ 8 5 13, 13 আর 2 15, অর্থাৎ এই কোণাকুণি কিন্তু 15 হয়ে গেছে, ঠিক আছে, কোণাকুণি 15 হয়ে গেছে, এই কোণাকুণি। এখন এই কোণাকুণি 6 আর 5 11, 11 আর 4 15, অর্থাৎ এই কোণাকুণি 15 হয়ে গেছে, ঠিক আছে। এটাই মূলত 3 ক্রমের ম্যাজিক বর্গ। এই লাগল পদ্ধতির সাহায্যে যদি তোমরা যে কোনো বেজোড় সংখ্যার 3 5 8 8 না 9 3 5 7 9 যে কোনো বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ যদি নির্ণয় করো, তাহলে এইভাবে একটি পদ্ধতির মাধ্যমে খুব সহজেই মিলে যাবে, ঠিক আছে। এবং যে কোনো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে। এখন আমরা দেখব 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করে। 4 ক্রমের ম্যাজিক বর্গটির প্রথমে আমাদের দেখতে হবে যে 4 ক্রমের ম্যাজিক বর্গের মোট ঘর কয়টি হবে। 4 ক্রমের ম্যাজিক বর্গ মানে এই রো বরাবর 4টে ঘর হবে এবং কলাম বরাবর 4টে ঘর হবে, ঠিক আছে। তাহলে মোট ঘর কয়টি, 4 গুণ 4, 4 4 16, মোট ঘর হবে কয়টি, 16টি, ঠিক আছে। তাহলে ঘর কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মোট ঘর হলো 16টি। তার মানে 4 ক্রমের ম্যাজিক বর্গের এই কলাম বরাবর ঘর 4টি, রো বরাবর ঘর 4টি, ঠিক আছে, 4 4 16টি ঘর। এখন এই 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত সেটাও আমাকে জানতে হবে। কিভাবে, সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা কি, n * n² প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, 2, ঠিক আছে, ডিভাইড বাই 2, n * n² প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন আমাকে কি করতে হবে, এই দিকে একটা দাগ দিয়ে এখানে 2 দিতে হবে, ঠিক আছে। n এর মান কত, যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গতে n এর মান 3 ছিল,
এখন 4 ক্রমের ম্যাজিক বর্গে n এর মান 4, ঠিক আছে 4, এখানে 4, ঠিক আছে n এর মান 4, এই n 4 স্কয়ার যোগ 1, ঠিক আছে। এখন কি করতে হবে, ঠিক আছে 4, এখানে ইনটু আছে, অর্থাৎ কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে, সুতরাং গুণ, এখানে কি দিতে হবে 4 স্কয়ার মানে 4, 4 গুণ 4, তা 4 গুণ 4 হলে 4 4 16, 16 যোগ 1, ঠিক আছে 16 যোগ 1, তাহলে এখন কত হবে, ঠিক আছে 2 4 গুণ 16 আর 1 17, ঠিক আছে। এখন এই 2 এই 4 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 17 দুগুণে কত 34, 34, ঠিক আছে। 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে কত 34, অর্থাৎ আমরা যদি এই কলাম বরাবর যোগ করি 34 হবে, এই কলাম বরাবর যোগ করি 34 হবে, যে কোনো কলাম বরাবর যোগ করব 34, যে কোনো রো বরাবর যোগ করব 34, এই কোণা কোণে যদি যোগ করি তারপরেও 34, এই কোণা কোণে যোগ করি তারপরেও 34 হবে, ঠিক আছে। এখন আমরা এই 4 ক্রমের ম্যাজিক বর্গের বর্গটি ঘরগুলো পূরণ করব। তবে তোমাদের মনে রাখতে হবে 4 যেহেতু একটি জোড় সংখ্যা, এই জোড় সংখ্যার জন্য লাঙল পদ্ধতি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। একমাত্র বেজোড় সংখ্যার জন্য লাঙল পদ্ধতি ব্যবহার করে তুমি যে কোনো ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারো, কিন্তু 4 যেহেতু জোড় সংখ্যা, এখানে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। সেটা হলো কি, সেটা হলো এই কোণাকুনি আমরা প্রথম দাগ দেব, ঠিক আছে, এই কোণাকুনি দাগ দেব, আবার এই কোণাকুনি, ঠিক আছে, এই কোণাকুনি আমরা দাগ দিলাম। এখন এই কোণাকুনি আমরা দাগ দেব কিভাবে, এই যে এইভাবে, এই কোণাকুনি আমরা দাগ দিয়ে দিলাম। এখন আমাদের এই ঘর থেকে 1 2 3 4, ঠিক আছে 5 6 7 এইভাবে সংখ্যাগুলো বসাইতে হবে। কিভাবে, এই কোণাকুনি এই ঘরে 1, এই ঘরে 1 বসাইলাম, ঠিক আছে। তারপরে 2 3 4, এই ঘরে কত 4 বসাইলাম, ঠিক আছে, এই ঘরে 4। এই ঘরে কেন বসাইলাম না, এই ঘরে বসালাম না কারণ এই ঘরে তো দাগ পড়ে নাই, এই ঘরে এই যে আমরা দাগগুলো টেনেছি ডট ডট দাগ, তাই না, এই দাগগুলো যে ঘরে পড়ছে ওই ঘরগুলো আমরা পূরণ করব। কিভাবে, 1 1 এখানে 2 হওয়ার কথা, কিন্তু 2 আমরা দেইনি কারণ এই ঘরে কোনো দাগ পড়ে নাই। এখানেও 2 হওয়ার 3 হওয়ার কথা, তবে এখানে আমরা দেইনি, কিসের জন্য, কোনো দাগ পড়ে নাই। এই ঘরে 4 দিছি, কিসের জন্য, এই ঘরে 4 দিছি কারণ এই ঘরে দাগ পড়ছে, ঠিক আছে। আবার 4 গেল, এখন এখান থেকে 1 2 3 4, এখানে এটা কিন্তু 5, এটা না, আবার এই পাশে চলে আসতো, ঠিক আছে। এখান থেকে আবার কত, এখানে আবার 5, কিন্তু 5 এর ঘরে তো দাগ নাই, সুতরাং দেওয়া যাবে না। এই 6 এর ঘরে দাগ আছে, এখানে আমরা 6 দিই, 6 এর ঘরে দাগ আছে, সুতরাং আমরা 6 দিলাম। 7 এর ঘরেও দাগ আছে, ঠিক আছে, 7 এর ঘরে দাগ আছে, সুতরাং এখানে আমরা 7 দিলাম, ঠিক আছে। 8 এর ঘরে দাগ নাই, সুতরাং এটা দেওয়া যাবে না। আবার চলে আসলাম এখানে, এখানে 9 এর ঘরে দাগ নাই, 9 দেওয়া যাবে না, কিন্তু 10 এর ঘরে দাগ আছে, 10 দিয়ে দিলাম। 10 এর ঘরে দাগ আছে, আমরা 10 দিলাম। 11 এর ঘরে দাগ আছে, 11 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। 11 এর ঘরে দাগ আছে, 11 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 10 এর ঘরে দাগ আছে, 11 এর ঘরে দাগ আছে, দুইটাই আমরা পূরণ করে দিলাম, কিন্তু এই 9 এর ঘরে নাই। 10 10 11 12 এর ঘরে কোনো দাগ নাই, সুতরাং 12 লেখা যাবে না। আবার এখানে চলে আসলাম 13, এই 13 এর ঘরে দাগ আছে, দাগ এখানে আছে, সুতরাং এখানে 13 দিয়ে দিই, ঠিক আছে। এই 14 এর ঘরে দাগ পড়ে নাই, সুতরাং এটা লেখা যাবে না। 15 এর ঘরে দাগ পড়ে নাই, সুতরাং এটা লেখা যাবে না। এই 16 এর ঘরে দাগ পড়ছে, এটা আমরা লিখে দেব, ঠিক আছে। 16 এর ঘরে দাগ পড়ছে, 16 আমরা লিখে দিলাম। এখন কি হইলো, যে ঘরগুলোতে দাগ পড়ছে ওই ঘরগুলো আমাদের পূরণ হয়ে গেল। কিভাবে, 1
2 3 4 একের ঘরে আসে 4 এর ঘরে আসে আবার এদিকে আসলাম 5 5 এর ঘরে নাই 6 7 দাগ আছে দিয়ে দিলাম 8 এর ঘরে নাই 9 এর ঘরে নাই 10 এর ঘরে দাগ আছে 11 এর ঘরে দাগ আছে দুইটাই আমরা পূরণ করে দিলাম 12 এর ঘরে নাই 13 এর ঘরে দাগ আছে পূরণ করে দিলাম 14 15 এর ঘরে নাই 16 এর ঘরে দাগ আছে আমরা পূরণ করে দিলাম যে ঘরে দাগ নাই সেই ঘরে লেখা যাবে না প্রথমবার এখন আমরা এই দিক থেকে 1 2 উপর থেকে আস্তে আস্তে নিচে উপর থেকে নিচ পর্যন্ত আমাদের শেষ এখন আমরা আবার নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে যাব ঠিক আছে এই 16 থেকে 16 1 এখন আর কোনো দাগ দেওয়ার দরকার নেই দাগ প্রথমবারই কর্ণ বরাবর এই কোণাকুনি কর্ণ মানে কোণাকুনি বরাবর প্রথমবার দাগ দিয়ে আমরা পূরণ করলাম এখন আমরা এই দিকে 16 ঘর 1 16 ঘর আগে পূরণ হয়ে গেছে সুতরাং এটা লেখা যাবে না 2 এই 2 ঘর খালি আছে সুতরাং এখানে 2 3 এর ঘর খালি আছে সুতরাং এখানে 3 4 এর ঘর পূরণ হয়ে আছে এটাও লেখা যাবে না এই দিক থেকে 1 2 3 4 আবার এখানে চলে আসতে হবে ঠিক আছে এখানে কিন্তু যাওয়া যাবে না ঠিক আছে 1 2 3 4 আবার এখান থেকে 5 এই 5 এর ঘরে খালি আছে সুতরাং 5 দিয়ে দিলাম 6 এর ঘরে পূরণ হয়ে আছে 7 এর ঘর পূরণ হয়েছে 8 এর ঘর খালি আছে ঠিক আছে 8 এর ঘর দিয়ে দিলাম এই দিক পরে আবার এখানে চলে আসতে হবে এখানে কি 9 এর ঘর 9 এর ঘর খালি আছে দিয়ে দিলাম ঠিক আছে 10 এর ঘর পূরণ হয়ে আছে 11 এর ঘর পূরণ হয়েছে 12 এর ঘর খালি আছে ঠিক আছে 12 এর ঘরে আমরা দিয়ে দিলাম এইবার আবার এই কোণায় চলে আসতে হবে 13 এর ঘর পূরণ হয়ে আছে 14 এর ঘর খালি আছে 15 এর ঘর খালি আছে ঠিক আছে 15 এর ঘর খালি আছে 16 এর ঘর পূরণ হয়ে আছে এখন আমাদের সব ঘরগুলো পূরণ হয়ে গেছে এখন আমাদের যোগ করে দেখতে হবে যে আসলে এই ম্যাজিক সংখ্যাটি আমরা পাই কিনা ঠিক আছে মনে করো এদিকে আমরা প্রথম দেখি 16 আর 5 21 21 আর 9 কত 30 30 আর 4 34 এখানে এইদিকে আমরা পেয়ে গেলাম 34 ঠিক আছে আবার 14 আর 7 কত 14 আর 7 21 21 আর 11 কত 21 আর 11 32 32 আর 2 34 এই যে 34 পেয়ে গেল ঠিক আছে 34 পেয়ে গেল অর্থাৎ এই কলাম বরাবর 34 এই কলাম বরাবর 34 ঠিক আছে এখন 15 আর 6 21 21 আর 10 কত 21 আর 10 32 সরি 31 31 আর 3 31 আর 3 34 এগুলো 15 আর 6 কত 15 আর 6 21 21 আর 10 31 31 আর 3 34 এদিকে আমরা 34 পেয়ে গেলাম ঠিক আছে এদিকে কত হয় 12 আর 1 12 আর 1 কত 13 13 আর 13 26 26 আর 8 34 ঠিক আছে 34 অর্থাৎ আমাদের প্রতি কলাম বরাবর এটা কলাম ঠিক আছে কলাম বরাবর আমরা 34 এখন আমরা রো বরাবর দেখি 15 আর 1 16 16 আর 14 কত 30 30 আর 4 34 এদিকে 34 ঠিক আছে এদিকে 12 আর 6 কত 18 18 আর 7 18 18 আর 7 কত 18 18 আর 7 27 14 25 25 আর 9 34 ঠিক আছে 34 25 আর 9 34 ঠিক আছে এখন 8 আর 10 18 18 আর 11 18
আর 11 কত? 29, 29 আর 5 34। ঠিক আছে, এদিকেও 34। ঠিক আছে, 13 আর 3 কত? 16, 16 আর 2 18, 18 আর 6 34। আমরা প্রতিটি রো বরাবর 34 পেয়ে গেলাম। এখন আমরা এই কোণাকুনি দেখবো, কোণাকুনি। ঠিক আছে, 16 আর 11 কত? 27, 27 আর 1 28, 28 আর 6 34। এই কোণাকুনি আমরা কত পেলাম? 34। ঠিক আছে, 13, এখন এই কোণাকুনি শেষ। এখন এই কোণাকুনি 13 আর 10 কত? 23, 23 আর 7 30, 30 আর 4 34। অর্থাৎ এই কোণাকুনি আমরা 34 পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ প্রতি কোণা বরাবর আমরা 34 পেয়ে গেলাম। এই 34 কি? ম্যাজিক সংখ্যা। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, ম্যাজিক বর্গের থেকে প্রতিটি কোণা বরাবর এবং প্রতিটি রো বরাবর, প্রতিটি কলাম বরাবর আমরা 34 পেয়েছি। ঠিক আছে, এইভাবে তোমরা পরীক্ষায় করবে। কিন্তু পরীক্ষার সময় এই যে এই গুনে গুনে তোমাদের লেখার দরকার নেই, এইভাবে লিখবা না, কিন্তু গুনে গুনে তোমরা দেখবা যে আসলে মেলে কিনা, 34 এর সাথে মেলে কিনা। ঠিক আছে, এইগুলো তোমাদের লেখার দরকার নেই, এগুলো আমি এখন মুছে দিতেছি। এগুলো তোমাদের শেখানোর জন্য এগুলো আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এই পরীক্ষার সময় শুধু এরকম থাকবে। ঠিক আছে, আর ম্যাজিক সংখ্যাটি নির্ণয় না করলেও চলবে, এটা তোমরা রাফি করবা। ঠিক আছে, এগুলো রাফ, ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য রাফি করলে চলবে। তোমাদের জানতে হবে যে 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত? 34। এটা রাফি করে তোমাদের জানতে হবে। জানার পর তোমাদের এই ম্যাজিক বর্গটি নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিউয়ার্স, যদি টিউটোরিয়ালগুলো ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে রাখো, এবং যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, আমি সমস্যা নিয়ে আবার একটি ভিডিও তৈরি করব। ঠিক আছে, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যাতে তোমাদের সবাই দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।